This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের সবথেকে বড় আপডেট যেটা এই মুহূর্তে ইসকনকে নিষিদ্ধ করার যে আবেদন করা হয়েছিল আদালতে তা খারিজ হয়ে গেল। ইসকন নিষিদ্ধ মামলায় হস্তক্ষেপ করলো না বাংলাদেশ হাইকোর্ট। এক্ষেত্রে কি বিশ্লেষণ এই মুহূর্তে উঠে আসছে আমরা কথা বলবো আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। রাজা, তোমার বিশ্লেষণ। দেখো মঞ্জিরা, প্রথমেই বলি এটাকে খুব টেকনিক্যালি খারিজ বলাটা ঠিক হবে না, যদিও এটা প্রায় কাছাকাছি, খুব ভেরি ক্লোজ, কিন্তু এটা খারিজ নয়। যেটা বাংলাদেশ হাইকোর্ট তথা ঢাকা হাইকোর্ট বলেছে যে এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারই নেবে। ফলে এখন আমাদের দেখতে হবে যে সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে এখানে শুধু ইসকন ফ্যাক্টর নয় বা একজন সাধু ফ্যাক্টর নন। ফ্যাক্টর হচ্ছে যে কারণে আন্তর্জাতিক বিশ্বে ভারত সহ সর্বত্র একইভাবে উদ্বেগ ছড়িয়েছে, সেটা হচ্ছে যে সেখানে 7.94% সংখ্যালঘু। এখন বাংলাদেশে সংখ্যালঘুর সংখ্যা পার্সেন্টেজ অনুযায়ী 7.94, 17 কোটি 17.5 কোটির দেশ, পার্সেন্টেজ এটা করলে দাঁড়ায় ওই 1,35,00,000 থেকে 1,37,00,000। এই 1,35,00,000 থেকে 1,37,00,000 আমি বলছি একজন মানুষও যদি নিরাপত্তাহীনতায় ভোগেন সেটাও উদ্বেগের। 1 কোটি ভুগলে তো কোনো প্রশ্নই নেই। আমাদের যে দেশটা এই যেখানে দাঁড়িয়ে আমরা এখন কথা বলছি, কথোপকথন চালাচ্ছি, 2.5 ঘন্টার ডিস্টেন্সে যে দেশটা, সেখানে যদি কোনো একজন মানুষের দোকান ভাঙচুর হয়, সে যে জাতের হোক, যে কোনো জাতের হোক, দোকান ভাঙচুর হয়, একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর যদি ঝাঁপিয়ে পড়ে, বা যদি মুষ্টিমেয় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী একটা দেশের গণতন্ত্রকে আরও ডিস্টার্ব করার চেষ্টা করে আমাদের প্রতিবেশী, তাহলেও কিন্তু আমাদের রক্তক্ষরণ হয়। ফলে আমরা এটাকে অনেক বেশি উদারবৃত্তে দেখছি। এবং ভারত, মনে রাখতে হবে, বাংলাদেশে যে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছিল, ভারত কিন্তু তার সেই সময় সহানুভূতিশীল ছিল। ভারত সরকার এমন কোনো স্টেপ নেয়নি যে সেখানে হিংসা অশান্তি আরও বেড়ে যাক। এটার কিন্তু প্রত্যুত্তর ভারত সরকার একই রকমভাবে প্রত্যাশা করে, ভারতের নাগরিকরাও প্রত্যাশা করেন। আমরা অনেক উদারভাবে ব্যাপারটাকে দেখছি। রাজা, একটা কথা একটুখানি বলো যে এই মুহূর্তে যা পরিস্থিতি, সকলেরই একটাই বক্তব্য, এই যে মৌলবাদীদের বারবারন্ত, জামাতের বারবারন্ত, এইগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, বা এই মুহূর্তে যেরকম ভাবে তুমি বলছো যে সাধারণ মানুষ বা 1 কোটি যে সমস্ত সংখ্যালঘু মানুষ রয়েছে তারা ভীষণ রকমভাবে ইনসিকিউর, সেই পরিস্থিতিটা কি করে সামাল দেওয়া যাবে, শান্ত হবে কি করে পরিস্থিতি? দেখো মঞ্জিরা, তাদের দেশ, তারা কি করে মেটাবেন, ইটস আপ টু দেম, কিন্তু মেটাতেই হবে। তার কারণ হচ্ছে সেখানে যে আন্দোলনটা শুরু হয়েছিল 4 মাস আগে, তার কি উদ্দেশ্য ছিল? কোটা তুলে দাও চাকরিতে। দ্যাট প্রবলেম হ্যাজ বিন সলভড নাও। সেই সমস্যা তো এখন নেই। তারা হাসিনাকে দেখতে চাইছিলেন না যে অংশের মানুষ, হাসিনাও এখন নেই। তাহলে অশান্তিটা কেন? অর্থাৎ আন্দোলনটা শুরু হলো একভাবে, সেই আন্দোলনটা একটা অন্ধ, দিশাহীন, গতিহীন একটা ভাবে এমনভাবে অন্যদিকে টার্ন নিল, চলে এলো এখন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার বা নিপীড়ন বা নির্যাতনের ওপর, কোথাও ফিজিক্যালি, কোথাও ইকোনমিক্যালি। প্রশ্নটা হচ্ছে এই জন্যই কি আপনাদের সেই আন্দোলন শুরু হয়েছিল? আন্তর্জাতিক বিশ্বের কাছে এর জবাব এই দেশকে দিতেই হবে। মঞ্জিরা, আর একটা কথা, যত তাড়াতাড়ি বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমে জনগণের মনে আস্থা ফিরিয়ে, কনফিডেন্স বিল্ডিং মেজার, সিবিএম যাকে বলে, তাদের অন্তর্বর্তীকালীন সরকার যত তাড়াতাড়ি গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের স্বার্থে নির্বাচন সমস্ত দলকে নিয়ে অ্যালং উইথ অল রিকগনাইজড পার্টিজ করতে পারবেন, তত তাড়াতাড়ি বাংলাদেশের মঙ্গল। রাজা, আমাদের সঙ্গে থাকো। এই যে বাংলাদেশ নিয়ে এত কথা, কেন্দ্রের যে অবস্থান, সেই কেন্দ্রের অবস্থানের পাশে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীও বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত। বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, অন্য দেশে আমাদের ধর্মের ওপর অত্যাচারের নিন্দা করব। বিধানসভায় ওয়াকফ বিলের বিরোধিতায় ভাষণ দিতে গিয়ে বাংলাদেশ ইস্যুর উল্লেখ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ইসকনের প্রধানের সঙ্গে তার 2 বার কথা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। टीएमसी हर समय में ये बात कहते हैं कि आंतर्जातिक विषय पर मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स का जो विषय होता है उस पर तृणमूल कांग्रेस
कोई टिप्पणी नहीं करेंगे। ये भारत सरकार जिस तरह से जो कदम उठाएंगे हम लोग उसको समर्थन देंगे। রাজা, কেন্দ্রের পাশে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বাংলাদেশ ইস্যুতে কিভাবে দেখছো? অবশ্যই দেখো, তৃণমূল কংগ্রেসের তো আলাদা কোনো পররাষ্ট্রনীতি থাকতে পারে না, বিদেশ নীতি থাকতে পারে না, এবং তারা যখনই এটা কিন্তু তৃণমূলকে বারবারই বলতে হবে, যখনই আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়েছে তৃণমূল এই কথাটাই বলেছে এবং এটা কোয়াইট এক্সপেক্টেড। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি দুবার, একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং একই সঙ্গে সেবার নরেন্দ্র মোদীজিও গিয়েছিলেন দিল্লি থেকে, এক প্রধানমন্ত্রীর সফর কভার করেছিলাম এবং তার আগে মনমোহন সিং যেবার তিস্তা চুক্তি হলো না সেই সফর কভার করেছিলাম। এছাড়া ব্যক্তিগত কারণে বহুবার মাল্টিপল টাইমস আমি ঢাকা গেছি, বাংলাদেশ গেছি, অন্যত্র গেছি। বাংলাদেশের যে আঁখো দেখি হাল তখন যা দেখে এসছি, বাংলাদেশ যেভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গ্রো করছিল গত কয়েক বছরে, বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণ সহাবস্থান একাধিক কমিউনিটির, বাংলাদেশে বিহারি আছে এটা কজন জানেন? বাংলাদেশে কিছু বিহারি মানুষ আছেন, ঢাকায় একটা আলাদা বিহারি পল্লী আছে, সবাই মিলেমিশে থাকতেন। প্রশ্নটা, উদ্বেগটা এই জায়গায় যে হঠাৎ কি হলো যে ইট ইজ গোয়িং টুয়ার্ডস আ ফেইল্ড নেশন। আমরা পশ্চিম এশিয়ায় একাধিক দেশ দেখেছি যেখানে এই নিজেদের মধ্যে গৃহদাহ গৃহযুদ্ধ করে তাদের গণতন্ত্রটা ফেল করে গেছে এবং আগামী 100 বছরেও সেখানে গণতন্ত্র ঘুরে দাঁড়াতে পারবে কিনা। বুঝতে পারছি রাজা, কোন দিকে এই সমাধান হয় অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।